নমস্কার, আপনারা দেখছেন আপডেট পত্রিকা। খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। শুভেন্দুগড়ে ধরাশায়ী বিজেপি, কাথি সমবায় ভোটে তৃণমূল প্রার্থীদের একছত্র জয় জয়কার। গাড়ি কিনলেই বাতিল হবে রেশন কার্ড, কোন কোন গাড়ি থাকলে রেশন পাবেন না জেনে নিন। ফিরহাদের সংখ্যাগুরু সংখ্যালঘু সংক্রান্ত মন্তব্যে রুষ্ট মমতা, ভিন্ন সুর তৃণমূলেও। সরকারের নির্দেশ আসার পরেও কাজে যোগ দিলেন না বীরভূমের 2 থানার ওসি, কে নাড়ছে কলকাঠি। আজিকল মামলায় নয়া মোড়, সন্দীপদের বিরুদ্ধে বিরাট প্ল্যান সিবিআই। লাভবাড়ি বানিয়ে বিতর্কে পড়েছিলেন সেই তৃণমূল নেতা বললেন মোটা টাকা আরাবুলকে দিতে পারিনি তাই। কলকাতায় প্রতিনিধি দল পাঠালো ইউনূস প্রশাসন কেন? ভারত চাইছে মমতা দিদিকে, লিখলেন মহুয়া। আগে তো বাংলার বাইরে মিছিল করে দেখুন। আসছি বিস্তারিত খবরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ধরাশায়ী বিজেপি, কাথি সমবায় ব্যাংকের ভোটে জয় জয়কার তৃণমূল প্রার্থীদের। 108টি আসনের মধ্যে শাসক দলের দখলে গেল 101টি আসন, বিজেপি পেয়েছে 6টি, আর একটি আসনে জিতেছে নির্দল প্রার্থী। ভোটের ফলাফল প্রকাশের পর তৃণমূল বিধায়ক অখিল গিরি বললেন, এখন পর্যন্ত আমরা 101টি, বিজেপি নির্দল মিলিয়ে 7টি আসনে জিতেছে। এই ভোটে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, মমতা ব্যানার্জির মুখ উজ্জ্বল হয়েছে। কাথি শুধু নয়, সবকটি বুথেই খাতায় খুলতে ব্যর্থ হয়েছে বিজেপির প্রার্থীরা। মানুষ একচেটিয়া ভাবে বিজেপিকে বহিষ্কার করেছে। কাথি সমবায় ব্যাংকের ভোটে জেতার দায়িত্ব পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিলকেই দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরঙ্কুশ জয়ের পর অখিল বললেন, দীর্ঘদিন ধরে আইনি জটে এখানকার ভোট বানচালের চেষ্টা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এনে ভোট হয়েছে, যা রাজ্যের ইতিহাসের লজ্জার। তারপরেও মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অন্যদিকে শুভেন্দু তাই তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে। দিব্যেন্দুর কথায় পশ্চিমবঙ্গের কোথাও যে স্বাভাবিকভাবে নির্বাচন হয় না, তা কাথি সমবায় নির্বাচনে স্পষ্ট হয়ে গেল। রাজ্যের পরিস্থিতি নির্বাচন করে এই সমবায় ভোটেও নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হলো। এরপরেও একাধিক বুথে অশান্তি ছড়িয়েছে, বহু জায়গায় বিজেপির ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হয়েছে। এই চিত্র বুঝিয়ে দিলেও সমবায় ভোটে সাধারণ মানুষ নিজেদের মতামত জানানোর সুযোগ পেলেন না। তৃণমূলে থাকাকালীন এই কাথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু। দীর্ঘ সময় শুভেন্দু নিয়ন্ত্রণে থাকলেও তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর সমবায়ের রাশ তার হাত থেকে কেড়ে নেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভোটে জেতার জন্য অধিকারী পরিবারের নেতৃত্বে ঝাঁপিয়েছিলেন বিজেপি। অন্যদিকে স্বয়ং তৃণমূল নেত্রী মমতাও চাইছিলেন শুভেন্দুর গড়ের এই সমবায় ব্যাংকের নির্বাচন জিততে। বিধানসভায় কাথি সমবায় ব্যাংকের ভোট নিয়ে আগে এক প্রস্ত আলোচনাও করেছিলেন মমতা। তখনই ভোটে দলকে জেতানোর দায়িত্ব অখিলকে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, তৃণমূল সূত্রে খবর, কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর সফরে গিয়েও দলীয় নেতাদের কড়া বার্তা দিয়েছিলেন দলনেত্রী। কাথি সমবায়ের ভোটে তিনি যে তৃণমূল প্রার্থীদের জয় দেখতে চান তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন। ফলাফল হলো তাই। প্রায় 3 বছর ধরে কাথি সমবায় ব্যাংকে কোনো পরিচালন কমিটি ছিল না। সোশ্যাল অফিসার নিয়োগ করেও ব্যাংক চলছিল। ওই ব্যাংকে পরিচালন কমিটি গঠনের জন্য ভোটের দাবিতে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভোট করানোর নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। অতীত থেকে বর্তমানে ভারতীয় জনসাধারণের কাছে রেশন কার্ড গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। যাদের কাছে রেশন কার্ড আছে তাদের প্রতি মাসে কম দামে খাদ্যশস্য সরবরাহ করে দেশের সরকার। শুধু তাই নয়, রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়ে থাকে। ভারত সরকার দেশের জনসাধারণকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে ভর্তুকিযুক্ত হারে রেশন দিয়ে থাকে। নিম্ন আয়ের পরিবারে কোনো চাপ ছাড়াই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে রেশন কার্ড সরবরাহ করে। তবে রেশন পাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম এবং যোগ্যতার মানদণ্ড রয়েছে। আপনি রেশন কার্ড পেতে চাইলে বা রাখতে চাইলে অবশ্যই তা অনুসরণ করবেন। আর এই নিয়মগুলি না মানলে সরকার বাতিল করে দেবে রেশন কার্ড। নেওয়া হতে পারে নানা কঠোর ব্যবস্থাও। সমাজে যাদের আর্থিক ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল, তাদের রেশন কার্ডের এই সকল সুবিধা প্রদান করা হয়। আপনি যদি রেশন কার্ডের জন্য যোগ্য হতে চান, তাহলে আপনাকে বেশ কিছু নিয়ম কানুন মানতে হবে। রেশন কার্ডের সুবিধা পাওয়ার যোগ্যতা। দেশে রেশন কার্ডের সুবিধা পাওয়ার জন্য গ্রামীণ এলাকায় বসবাসকারী লোকদের বার্ষিক প্রায় 2 লাখ টাকার কম হতে হবে। শহরে এলাকার মানুষদের বার্ষিক আয় হতে পারে 3 লাখ টাকার কম। তবে যদি পরিবারের কোনো সদস্য আয়কর প্রদানকারী হয়ে থাকেন, তবে তিনি সুবিধা পাবেন না। যদি একজন ব্যক্তি 100 কিলোমিটার বর্গমিটারের বেশি এলাকা জুড়ে একটি বাড়ি, ফ্ল্যাট বা জমির মতো সম্পত্তির মালিক হয়, তবে তারাও রেশন কার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। অতীত থেকে বর্তমানে ভারতীয় জনসাধারণের কাছে রেশন কার্ড গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হয়েছে তাই। সংখ্যালঘু সংক্রান্ত মন্তব্যের জন্য এবার দলের শীর্ষ নেতৃত্বে তিরস্কারের মুখে পড়লেন রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতা মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট অসন্তোষের বার্তা ফিরহাদকে জানিয়ে দিয়েছেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য, ফিরহাদ যা বলেছেন তাতে দলের অনুমোদন নেই। পুরমন্ত্রীর বক্তব্য, দলের নীতি অবস্থান কোনো কিছুর সঙ্গেই সম্পর্কিত নয়। সাম্প্রতিককালের মধ্যে পরপর 2 বার ধর্ম টেনে অবাঞ্ছিত মন্তব্য করেছেন, বিতর্ক তৈরি করায় সতর্ক করে দেওয়া হয়েছে ফিরহাদকে। প্রসঙ্গত, ফিরহাদ নিজেই মমতার তৈরি করা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য।
একটি সংগঠনের ডাকে শিক্ষা সম্মেলনে গিয়ে ফিরহাদ বলেছিলেন, বাংলায় আমরা 33%, কিন্তু ভারতে মাত্র 17%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না, আমরা ভাবি সর্বশক্তিমানের কৃপা যদি আমাদের ওপরে থাকে তাহলে আমরা একদিন সংখ্যাগুরু থেকেও সংখ্যাগুরু হব। সর্বশক্তিমানের এই নির্দেশ তথা ইচ্ছেকে আমাদের তাকুত দিয়ে হাসিল করতে পারবো। তার এমন মন্তব্যের মধ্যে বিভাজনে ইন্ধন এবং বিজেপিকে মেরুকরণের রাজনীতি করার উপাদান যোগানো হয়েছে বলে সরব হয়েছে বিরোধীরা। তৃণমূলের অন্দরের প্রশ্ন উঠেছে বারবার, এই ধরনের বক্তব্য করে তৃণমূল নেত্রীর ভাবমূর্তিকেও কি আঘাত দিচ্ছেন না ফিরহাদ? এর ফলে বিজেপি হাতিয়ার পাওয়ার প্রসঙ্গ শাসক শিবিরের অন্দরে আলোচনায় এসেছে। তারপরেই ফিরহাদকে সতর্ক করতে সক্রিয় হয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বিতর্কের মুখে পড়ে রবিবার ফিরহাদ অবশ্য বলেছেন, আমি একজন ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ মানুষ, আমি মৃত্যুর দিন পর্যন্ত ধর্মনিরপেক্ষই থাকবো। ফিরহাদের এইবারের বক্তব্য নিয়ে সরব হয়েছেন তৃণমূলের এই দুই বিধায়ক হুমায়ুন কবির। ডেবরার বিধায়ক হুমায়ুন সমাজ মাধ্যমে মন্তব্য করেছেন, জিন্দগি লম্বি নেহি বড়ি হোনি চাহিয়ে, হুজুর হাকিম জি কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। 5 বাচ্চা রিক্সাওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক, হকার না হয়ে 2 বাচ্চা শিক্ষক, চিকিৎসক নিদেন পক্ষে আমার মতো পুলিশ হওয়া ভালো নয় কি? ভরতপুরের বিধায়ক আরেক হুমায়ুনের, যিনি নিজেই লোকসভা ভোটের সময় সংখ্যাগুরু সংখ্যালঘু উল্লেখ করে হুমকি দিয়েছিলেন, এসব বলার আগে ভেবে চিনতে বলা উচিত। ওসি বদল নিয়ে বড়সড় জটিলতা বীরভূমে। আগে এসেছে যোগদানের নির্দেশিকা, তা হাতে পাওয়ার পর কাজে যোগ দিতে পারছেন না। এদিকে জেলা পুলিশ সুপার বলছেন 17 ডিসেম্বরের মধ্যে তাদের কাজে যোগ দিতে হবে। তা নিয়ে তৈরি হয়েছে চাপানোত্তর। কিন্তু কেন এই অবস্থা? সূত্রে খবর, গত 2রা ডিসেম্বর বীরভূমে দুবরাজপুর থানার ওসি তাপাই বিশ্বাসকে নানুর থানায় যোগদানের কথা বলা হয়েছিল, কিন্তু এখনও তিনি যোগ দেননি। এদিকে বর্তমানে নানুর থানার দায়িত্বে রয়েছেন শেখ ইজরায়েল। তার জায়গাতে আসার কথা তাপাই বিশ্বাসের, কিন্তু সরকারি নির্দেশ আসার পরেও তারা তা না মানায় ক্ষুব্ধ পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় দিয়েছেন কড়া নির্দেশ। পুলিশের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে শেখ ইজরায়েল নতুন দায়িত্বে না যাওয়ার কারণে পুরো বিষয়টি থমকে যাচ্ছে। সম্প্রতি রাজ্য পুলিশের পক্ষ থেকে ইন্সপেক্টরদের একটি বদলির নির্দেশ আসে। ওই নির্দেশিকাতেই তপাই বিশ্বাসকে রামপুরহাট থানা ট্রাফিক গার্ডে পাঠানো হয়। অন্যদিকে নানুর থানার ওসি শেখ ইজরায়েলকে বারাসাতে সাইবার ক্রাইমে পোস্টিং দেওয়া হয়েছে, যদিও পরে আবার জেলা পুলিশ সুপার তাকে নানুর থানার ওসির দায়িত্ব নিতে বলা হয়েছে। কিন্তু নির্দেশিকা আসার পর কেটে গেছে 13 দিন, তারপরেও যোগদান না করায় বাড়ছে চাপানোত্তর। সূত্রের খবর, শেখ ইজরায়েল এখনও বারাসাতে সাইবার ক্রাইমে যোগ দেননি, সেই কারণে পুরো বিষয় তৈরি হয়েছে জট। ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে তার সম্পর্কে যেন আরও অবনতি হয়েছে। প্রকাশ্যে এই দুই নেতাকে মন্তব্য করতে দেখা গিয়েছে একে অন্যের বিরুদ্ধে। এবার শওকত ঘনিষ্ঠ ভাঙড় 2-এর ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাশ্বের হোসেন মুখ খুললেন আরাবুলের বিরুদ্ধে। উত্তপ্ত বাংলাদেশ, এই পরিস্থিতিতে বিজয় দিবস উদযাপনে কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল কি আসবে তাই নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত রবিবার কলকাতায় পৌঁছল বাংলাদেশের 9 সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনিনুর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিজনরা। ভারতীয় সেনার ইন্টার্ন কমান্ডের তরফে তাদের স্বাগত জানানো হয়। প্রতিবছর কলকাতায় 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন হয়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান ছিল ভারতীয় সেনার। উত্তপ্ত বাংলাদেশ, এই পরিস্থিতিতে বিজয় দিবস উদযাপনে কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল আসবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত রবিবার কলকাতায় পৌঁছল বাংলাদেশের 9 সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনিনুর রহমানের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে রয়েছেন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিজনরা। ভারতীয় সেনার ইন্টার্ন কমান্ডের তরফে তাদের স্বাগত জানানো হয়। প্রতিবছর কলকাতায় 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন হয়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান ছিল ভারতীয় সেনা। ওই বছর 16 ডিসেম্বর ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানে 93,000 সেনা। দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। কলকাতায় বিজয় দিবসে প্রতিনিধি পাঠাতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোন প্রতিনিধি দল আসবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল কূটনৈতিক মহলের মতে। আন্তর্জাতিক স্তরে প্রবল চাপ এবং বিদেশ সচিব পর্যায়ে বৈঠকের পর ইউনুস প্রশাসন প্রতিনিধি দল পাঠাতে বাধ্য হয়েছিল, যে কারণে মুক্তিযোদ্ধারা এবারের অনুষ্ঠানে আসতে পারছেন। রবিবার কলকাতায় পৌঁছলেও অবশ্য বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা সংবাদ মাধ্যমে কিছু বলেননি। আজ সোমবার বিজয় দিবসের অনুষ্ঠানে সকালে কুচকাওয়াজে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুপুরে মিলিটারি ট্যাটু অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ চাইছে মমতা দিদিকে, ইন্ডিয়া ওয়ান্টস মমতা দিদি, লিখলেন তৃণমূল সাংসদ মহামৈত্র। কার্যত ইন্ডিয়া জোটের নেতৃত্ব যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়, সে কারণে গত কয়েকদিন ধরেই তৃণমূলের নেতাকর্মীরা আওয়াজ তুলতে শুরু করেছিলেন। এবার তৃণমূল সাংসদ মহামৈত্র সেই আওয়াজকেই ফের এগিয়ে নিয়ে গেলেন। এবার মহামৈত্র এই পোস্টের পর নানা জনে নানা কথা লিখেছেন। একজন লিখেছেন, একবার বাংলা থেকে বেরিয়ে দেখুন, যে কোনো একটা সামাজিক ইস্যু নিয়ে মিছিল করুন, তখন সকলেই আপনা থেকেই দাবি তুলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত চায় কিনা। অপর একজন লিখেছেন, দুঃখিত, আপনার সাহসিকতা আমরা প্রশংসা করি, কিন্তু এই নেতৃত্ব সংক্রান্ত
ইস্যু তোলার একটা উপযুক্ত সময় নয়। এখন সময় হলো একটি শক্তিশালী বিরোধী দল তৈরি করা। এই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করার জন্য এখন শক্তিশালী বিরোধী শক্তি দরকার। অপর একজন লিখেছেন ভারত কেবলমাত্র রাহুলজিকে চায়। একজন লিখেছেন কংগ্রেস তো চায় না আপনাকে। অপর একজন লিখেছেন যিনি একমাত্র মোদীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি হলেন রাহুল গান্ধী। সম্প্রতি সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকারে জাতীয় রাজনীতির প্রসঙ্গে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ইন্ডিয়া জোটের প্রসঙ্গ মুখ তুলেছিলেন এবং মুখ খুলেছিলেন। ইন্ডিয়া জোট প্রসঙ্গে মুখ খুলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়ে এসেছিলাম। আমি কি করব? আই এম নট লিডিং ইন দিস ফ্রন্ট। যারা লিডার তাদের এটা দেখা দরকার, তাদের ইউনাইটেড করে দেখা দরকার, তারা করুক, আমি থাকবো। সেই সঙ্গে মমতা বলেছিলেন, বুঝুন অবস্থা, যাদের দেখতে নারী তার চরণ বাঁকা, আমায় দেখতেই পারে না, এসব কথা বলছে। আমি চাই না, আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না। এখানেই জন্মেছি, শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করব। বাংলাকে আমি ভালোবাসি, আমায় অন্য কিছু হাতছানি দিয়ে ডাকলেও পাবে না। আমি এটা মনে করে থাকি যে আমি এখানে বসেও কিছুটা চালিয়ে যেতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার ইস্যুতে আমদানি রপ্তানি নয়, আমার ইস্যু তো জামদানি, আমার ইস্যু বেকারত্ব, দ্রব্য মূল্য বৃদ্ধি। তবে বাংলার কংগ্রেস নেতৃত্ব পরবর্তী সময় বারবার বলার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত নন। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।